হ্যালো সুপার হিরো লাভার্স, একটি নতুন স্পাইডারম্যান সিরিজ স্পাইডার নোয়ার মুক্তি পেয়েছে আর আমিও হাজির হয়েছি সেটার এক্সপ্লেন নিয়ে। এই স্পাইডারম্যানটি কিন্তু পিটার পার্কার না, এ হচ্ছে বেন রাইলি। আর এই বেন রাইলি আর্থ 616 থেকে বিলং করে না, বরঞ্চ বিলং করে এক অল্টারনেট ইউনিভার্স আর্থ TRN 1832 থেকে। সময়টা গ্রেট ডিপ্রেশনের পরের, মানে সে 1930-এর পরের কাহিনী। আর এক আলাদা স্বাদের স্পাইডারম্যানকে আমরা এখানে দেখতে পাই, কিন্তু এই ইউনিভার্সে তাকে স্পাইডারম্যান না বরঞ্চ দ্য স্পাইডার বলে ডাকা হয়। তো সেই যাই হোক, চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে বেন রাইলি আমাদের জানায় স্পাইডার পাওয়ার পাওয়ার পর প্রাইভেট ইনভেস্টিগেটর বেন রাইলি নিজের শহর নিউ ইয়র্ককে প্রোটেক্ট করার জন্য দ্য স্পাইডার নাম নিয়ে ক্রাইমের বিরুদ্ধে ফাইট শুরু করে। আসলে বন্ধুরা, এই ইউনিভার্সে পিটার পার্কার স্পাইডারম্যান হয়নি, যেহেতু এই ইউনিভার্সের কাহিনী 1930-এর দশকের, মানে সেই গ্রেট ডিপ্রেশনের সময়ের পরের। আর এই সময়ে পিটার পার্কারের জন্মই হয়নি। আর সাথে এই ইউনিভার্সে স্পাইডারম্যান না বরঞ্চ সে পপুলার হয়ে যায় দ্য স্পাইডার নামে। সে নিজের এই দুর্দান্ত ফাইটিং স্কিল এবং তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে শহরের বিভিন্ন অপরাধীদের সাথে মোকাবিলা করতে থাকে। একদিকে প্রাইভেট ইনভেস্টিগেটর বেন রাইলি আর অন্যদিকে দ্য স্পাইডার। এভাবেই তার জীবন চলতে থাকে। আর ঠিক এই সময় বেনের জীবনে আসে রুবি জে উইলিয়ামস। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেম হয়। আর একদিন বেন সিদ্ধান্ত নেয় যে সে রুবিকে বিয়ে করবে, কিন্তু তাদের এই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ভেঙে যায় যেদিন ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। সেদিনই বেন তাকে বিয়ের জন্য প্রপোজ করত। আর তাই ডিনার খেতে যাবার সময় একটি অ্যাক্সিডেন্টে রুবি মারা যায়। রুবির এই মৃত্যুর ধাক্কা বেনকে পুরোপুরি ভেঙে ফেলে। আর সে বিশ্বাস করতে শুরু করে যে রুবির মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। রুবির বলে একটা কথা তার বারে বারে মনে পড়তে লাগে, কারণ রুবি তাকে বলতো উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটি। কিন্তু আজ যখন রুবি বেঁচে নেই, তাই বেন সেই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর সে দ্য স্পাইডারের পরিচয় ছেড়ে দেয় আর সুপারহিরো জীবন থেকে নিজেকে সরিয়ে নেয়। কারণ তার মতে সে যদি এই সুপারহিরো লাইফ কাটায় তাহলে তার আপনজনরাই বিপদে পড়বে। আর তাই উইথ নো পাওয়ার্স নো রেসপন্সিবিলিটি। রুবির মৃত্যুর পর 5 বছর কেটে যায়। আর এই 5 বছরে দ্য স্পাইডার পুরোপুরি নিখোঁজ। এই সময় বেন রাইলি নিউ ইয়র্কের রাস্তায় জিমি অ্যাডিসন নামের এক ব্যক্তির পিছু করছিল। আর তার সঙ্গে ছিল আরেক প্রাইভেট ইনভেস্টিগেটর প্যাট্রিক ডোনেগাল। কিছুক্ষণ অ্যাডিসনের পেছনে ধাওয়া করার পর তারা তাকে একটি জায়গায় ঘিরে ফেলে। আর তখন তারা দেখে অ্যাডিসনের কাছে সুপার পাওয়ার আছে আর সে আগুনকে কন্ট্রোল করতে পারে। আর তার এই পাওয়ার দেখে ডোনেগাল ঘাবড়ে যায় আর গুলি চালায় এবং অ্যাডিসন সেই গুলিতে মারা যায়। কিন্তু তার ফলে সেখানে যে আগুন লেগেছিল তাতে হয় একটি অনেক বড় ব্লাস্ট। আর তাতে ডোনেগাল অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বেনকে জানায় যে উইনস্টোন নামের এক ব্যক্তি তাকে অ্যাডিসনকে খুঁজে বের করার জন্য $50 দিয়েছিল। কিন্তু তখন বেন বুঝতে পারে যে এই একই কাজের জন্য সেই একই ক্লায়েন্ট তাকে দিয়েছিল মাত্র $30। অর্থাৎ উইনস্টোন দুজনকে একই কাজে লাগিয়েও দুজনকে আলাদা আলাদা পারিশ্রমিক দিয়েছে। পরদিন সকালে বেন নিজের অফিসে যায়। তার অফিসের নাম বেন রাইলি প্রাইভেট ইনভেস্টিগেটর। সেখানে পৌঁছে সে প্রথমে তার সেক্রেটারি জ্যানেট উইজকে অ্যাডিসনের মৃত্যুর খবরটা জানায়। এরপর তার সঙ্গে সেখানে দেখা করতে আসে মিস্টার কার্মেডি নামের একজন ব্যক্তি। কার্মেডির সন্দেহ ছিল যে তার স্ত্রী তার সঙ্গে নাকি বিশ্বাসঘাতকতা করছে। আর সে বেনকে অনুরোধ করে যেন সে তার স্ত্রীর ওপর নজরদারি করে এবং সে শুনেছে সন্ধ্যায় তার স্ত্রী নাকি কারোর সঙ্গে দেখা করতে যাবে। আর তাই বেন যেন গোপনে সেটা ছবি তুলে আনে। যেহেতু বেনের এই প্রাইভেট ডিটেকটিভের বাজার মন্দ চলছিল, টাকা পয়সা নেই, আর তাই সে এই কাজটি নিয়ে নেয়। এরপর বেন তার পুরনো বন্ধু রবি রবার্টসনের সঙ্গে দেখা করে, যে নিউ ইয়র্কের হেরাল্ড পত্রিকার একজন রিপোর্টার। তার সাথে কথা বলতে বলতে বেন জানতে পারে রবি বর্তমানে সিলভারম্যানের প্রাসাদে যে আগুন লেগেছিল সেই ঘটনা তদন্ত করছে। সেই হামলায় সিলভারম্যানের বেশ কয়েকজন সদস্য মারা গেছে। এখানে রবি জানতে পারে যে বেন এখনো ছোটখাটো এবং খুব কম পারিশ্রমিকের কেস নিয়ে কাজ করছে। এটা শুনে সে কিছুটা বিরক্ত হয়ে বেনকে মনে করিয়ে দেয় যে সিলভারম্যান এখনো পুরো শহরের ওপর নিজের কন্ট্রোল বজায় রেখেছে। আর সে বলে নিউ ইয়র্কের মানুষদের এখনো একজন হিরোর দরকার। তখন বেন স্পষ্ট তাকে জানিয়ে দেয় যে সে দ্য স্পাইডারের পরিচয় অনেক আগেই ছেড়ে দিয়েছে আর সে সেই জীবনে আর ফিরে যেতে চায় না। তখন রবি উইলিয়ামসের কথা তোলে এই আশাতেই যে হয়তো তার স্মৃতি বেনকে বদলে ফেলবে। কিন্তু বেন ঠান্ডা গলায় উত্তর দেয় রুবি অনেক বছর আগেই মারা গেছে আর তাই এখন আর সেসবের কোনো গুরুত্ব নেই। তার কথায় পরিষ্কার বোঝা যায় রুবির মৃত্যুর ক্ষত এখনো তার ভেতরে আছে। কিছুক্ষণ পর বেন রাইলি শহরে একটি ফোন বুথের কাছে ফ্র্যাঙ্কি নামের একটি ছোট্ট ছেলের সঙ্গে দেখা করে। সেখান থেকে বেন ফোন করে
প্যাট্রিক ডোনেগালকে আর তাকে একটি বারে দেখা করতে বলে। এরপর বারে দেখা হলে বেন তার প্ল্যান তাকে বলে। আসলে সে জানতে চায় কেন উইনস্টন এত মরিয়া হয়ে জিমি অ্যাডিসনকে খুঁজছিল। সাথে বেন ডোনেগালকে জানিয়ে দেয় যে তারা বিষয়টির গভীরে যাবে, তবে তার আগে একটা শর্ত রাখে। পরদিন সকাল 9টার মধ্যে ডোনেগালকে সম্পূর্ণ রেডি হয়ে থাকতে হবে, মানে সে যে এখন বসে বসে মদ খাচ্ছে সেটা নেশা যাতে তার কেটে যায় আগামীকালের মধ্যেই। এরপর সেই রাতেই বেন তার নতুন কেসের কাজেও বেরিয়ে যায়। সে দ্য রেড ফ্লেক হোটেলের বাইরে অপেক্ষা করতে থাকে মিসেস কার্মেডির জন্য। আর কিছুক্ষণ পর যখন মিসেস কার্মেডি হোটেলে প্রবেশ করে, বেন চুপিসারে হোটেলের ফায়ার এসকেপ বেয়ে ওপরে উঠে পেন্ট হাউসের কাছাকাছি পৌঁছে যায়, যাতে ভেতরের ঘটনা সে ভালো করে দেখতে পায়। সেখানে সে যা দেখে সেটা থেকে বোঝাই যায় যে মিসেস কার্মেডির ওপর করা সন্দেহ বৃথা। আসলে এখানে এক ব্যক্তি জোরপূর্বক মিসেস কার্মেডির ওপর নিজের ক্ষমতা খাটানোর চেষ্টাই করছিল। বেন তখন দ্রুত সেই দৃশ্যের কয়েকটি ছবি তুলে ফেলে, কারণ সেটাই ছিল তার কাজের প্রমাণ। কিন্তু বেন শুধু ছবি তুলেই থেমে থাকেনি। লোকটিকে থামানোর জন্য সে লুকিয়ে একটি ওয়েব ছুঁড়ে মারে, যাতে লোকটি আটকে যায় আর মিসেস কার্মেডি সেখান থেকে পালাতে পারে। এরপর বেন ও কাউকে কিছু না বুঝতে দিয়ে সেখান থেকে সরে পড়ে। পরদিন সকালে উইনস্টন সরাসরি বেনের অফিসে এসে হাজির হয়। সে এসেছে জিমি অ্যাডিসনের সম্পর্কে সব তথ্য জানতে, কিন্তু এবার বেন আগের মতো সহজে তথ্য দিতে রাজি না। সে বলে এখন তথ্যের দাম $200। তার যুক্তি ছিল এইটুকুই যে একই কাজের জন্য যখন ডোনেগাল তার থেকে অনেক বেশি টাকা পেয়েছে, আর তাই বেন এখন এটাই তার নতুন দাম রেখেছে। বেনের এই কথা শুনে উইনস্টন রেগে যায় আর তার বন্দুক বের করে ফেলে। কিন্তু ঠিক তখনই বেনের সেক্রেটারি জ্যানেট নিজের বন্দুক বের করে সরাসরি উইনস্টনের দিকে তাক করে, আর তাই এই পরিস্থিতি পাল্টে যায়। উইনস্টন বুঝতে পারে যে এখানে জোর করে কিচ্ছু আদায় করা সম্ভবই নয়, আর তাই অবশেষে সে পিছু হটে এবং অফিস ছেড়ে বেরিয়ে যায়। এরপর সে গাড়ি চালিয়ে সিলভারম্যানের প্রাসাদের দিকে রওনা হয়। তবে তার অজান্তেই ডোনেগাল তাকে ফলো করতে লাগে এবং উইনস্টন যেখানে পৌঁছেছে সেখানে বেনও এসে উপস্থিত হয়েছে। আর পরে বেন ও ডোনেগাল তাদের কথোপকথন শুনতে পায়, যেখানে উইনস্টন সিলভারম্যানের সঙ্গে কথা বলছে। সিলভারম্যান তার লোকদের আদেশ দিচ্ছিল জিমি অ্যাডিসনকে খুঁজে বের করার জন্য। আর এতে স্পষ্ট হয়ে যায় যে অ্যাডিসনের ব্যাপারটি সাধারণ কোনো নিখোঁজ ব্যক্তির কেস নয়, এর পেছনে আরো বড় কিছু লুকিয়ে আছে। কিন্তু ডোনেগালের মতো বেন এই ঝামেলায় আর জড়াতে চায় না, আর তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এই কেস থেকে সরে দাঁড়াবে। তাই সে সেখান থেকে চলে যায় আর অফিসে ফিরে আসে। অফিসে ফিরে বেন জানতে পারে জ্যানেট রুইজ ইতিমধ্যেই মিসেস কার্মেডির তোলা ছবিগুলো ধুয়ে ফেলেছে। আর তখনই তারা জানতে পারে মিসেস কার্মেডি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি আর কেউ নন বরঞ্চ নিউ ইয়র্কের মেয়র অ্যালফ্রেড মরিস। অফিসে যখন মিস্টার কার্মেডি এসে বেনের সঙ্গে দেখা করে, তখন বেন তাকে জানায় যে তার স্ত্রী সারা রাত একাই ছিলেন। আসলে সে ইচ্ছাকৃতভাবেই আসল ঘটনাটা গোপন রাখে। এতে মিস্টার কার্মেডি সন্তুষ্ট হয়ে চলে যান, কিন্তু জ্যানেট ভীষণ বিরক্ত হয়ে পড়ে, কারণ অনেকদিন ধরেই তার বেতন বাকি ছিল এবং সে আশা করেছিল এই কেস থেকে কিছু ভালো টাকা পাওয়া যাবে। তখন জ্যানেট বেনকে একটি ঝুঁকিপূর্ণ প্রস্তাব দেয়। সে বলে তারা চাইলে মিসেস কার্মেডিকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে পারে। আর এটা শুনে বেন প্রথমে সিরিয়াস না নিলেও টাকার অভাবের কারণে সে শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর কিছুক্ষণ পর বেন তার বন্ধু রবি রবার্টসনের সঙ্গে শহরের মর্গে দেখা করে। সেখানে জিমি অ্যাডিসনের মৃতদেহ আনা হয়েছে। এখন পর্যন্ত তদন্তে অ্যাডিসনের পরিচয় প্রায় অনেকেই জেনে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিলভারম্যানও এখন তার পরিচয় জেনে গেছে। মর্গে দাঁড়িয়ে মৃতদেহের দিকে তাকানোর সময় হঠাৎ বেনের স্পাইডার সেন্স জেগে ওঠে। সে কোনো বড় বিপদের আশঙ্কা পায়। আর এই অদ্ভুত অনুভূতি পাওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে প্যাট্রিক ডোনেগাল বিপদের মধ্যে পড়তে পারে। তাই সে সময় নষ্ট না করে দ্রুত অ্যালকোভ থিয়েটারের দিকে রওনা দেয়, যেখানে ডোনেগালের থাকার কথা। আসলে সে চায় সিলভারম্যানের লোকজন সেখানে পৌঁছানোর আগে ডোনেগালকে সতর্ক করতে। তবে পথে সে আরেকটি জায়গায় থামে। আসলে রবি রবার্টসনের তদন্ত থেকে সে জেনেছে যে মিসেস কার্মেডির নামে যে মহিলার পিছু সে নিয়েছিল তিনি আসলে কারোর স্ত্রী নন। তার আসল পরিচয় হচ্ছে ক্যাট হার্ডি, একজন জনপ্রিয় নাইট ক্লাবের গায়িকা। এই নতুন তথ্য বেনকে বুঝিয়ে দেয় যে পুরো ঘটনাটা শুরু থেকেই অনেক বেশি জটিল ছিল এবং সে যে কেসটাকে সাধারণ কেস ভেবেছিল তার পেছনে আরো বড় রহস্য লুকিয়ে রয়েছে। এরপর ক্যাট হার্ডির পারফরমেন্স শেষ হওয়ার পর বারবার প্যাট্রিক ডোনেগালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না যে এর মধ্যে ভয়ঙ্কর ঘটনা অলরেডি ঘটে গেছে। সিলভারম্যানের লোকজন ডোনেগালকে কিডন্যাপ করে ফেলেছে এবং তাকে হত্যাও করে ফেলেছে। অন্যদিকে বেন রাইলি সরাসরি ক্যাট হার্ডির সঙ্গে দেখা করতে যায়। সেই সময় ক্যাটের বডিগার্ড ছিল ফ্লিন্ট মার্কো। বেন তার সঙ্গে রেড ক্লিফ হোটেলের ঘটনার ব্যাপারে কথা বলে, আর সে ক্যাটকে সেই রাতের তোলা ছবিগুলো দেখায় এবং জানায় যে এগুলোর বিনিময়ে কত টাকা পাওয়া যেতে পারে, আর সেটা নিয়ে তারা পরে বসে আলোচনা করবে। কথাবার্তার পর বেন সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে ফ্লিন্ট মার্কো তাকে ফলো করছে। আর এতে সন্দেহ হয় বেন তাকে এড়ানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ফ্লিন্ট বেনের সামনে এসে পড়ে এবং তাদের লড়াই শুরু হয়ে যায় একটি কনস্ট্রাকশন বিল্ডিং এর ওপর। এখানে বেন বুঝতে পারে যে ফ্লিন্ট মার্কোর কাছেও জিমি অ্যাডিসনের মতন সুপার পাওয়ার আছে, যার মানে সে কোনো সাধারণ মানুষ নয়।
নয়। এখানে ফ্লিন্ট তার স্যান্ড পাওয়ার ব্যবহার করে বেনকে আক্রমণ করে এবং তাকে বিল্ডিং থেকে ফেলে দেয়। আর এখন আর কিছু করার নেই, তাই অবশেষে বেন নিজের স্পাইডার পাওয়ার ব্যবহার করে জাল ছুড়ে আর আবার বিল্ডিং এ এসে পড়ে আর ফ্লিন্টকে জালে ধরে ফেলে দেয়। ফলে মাথায় আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। আর ঠিক তখনই সেখানে ক্যাট হার্ডি এসে উপস্থিত হয় আর তাদের দুজনকেই থামিয়ে দেয়, কারণ সে চায় না পরিস্থিতি আরো খারাপ হোক। এরপর বেন কোনো টাকা পয়সা না নিয়ে সেই ছবিগুলো ক্যাটকে দিয়ে দেয়। পরদিন অফিসে এসে বেন দেখে জ্যানেট নিজের জিনিসপত্র গুছোচ্ছে আর সে প্রচন্ড রেগে আছে, কারণ তার ধারণা ছিল ওই ছবিগুলো বিক্রি করলে তারা অনেক টাকা পেত, কিন্তু বেন সেগুলো বিনা পয়সায় দিয়ে দিয়েছে। আর অনেক দিনের বেতন বাকি থাকার হতাশাও তার আগে আরো বাড়ি দিয়েছিল। ঠিক তখনই অফিসে এসে হাজির হয় ক্যাট হার্ডি। তবে এবার সে কোনো ব্যক্তিগত আলোচনা করতে আসেনি, সে বেনের কাছে একটি নতুন কেস নিয়ে এসেছে। ক্যাট জানায় যে ফ্লিন্ট মার্কো নিখোঁজ হয়ে গেছে আর সে চায় বেন তাকে খুঁজে বের করুক। ফ্লিন্টের নিখোঁজ হওয়ার কথা শোনার পর এবং এটা জানার পর যে তার মাথায় চোট লাগার কারণে তার কিছুটা স্মৃতির লোপ পেয়েছে, বেন র্যালি শেষ পর্যন্ত ক্যাট হার্ডির দেওয়া কেসটি অ্যাকসেপ্ট করে নেয় এবং ফ্লিন্ট মার্কোকে খুঁজে বের করার দায়িত্ব নেয়। ফ্লিন্ট মার্কো ছিল ক্যাটের পার্সোনাল বডিগার্ড আর তার সুপার পাওয়ার হচ্ছে সে নিজের শরীরকে বালিতে রূপান্তরিত করতে পারত। আসলে সে ছিল স্যান্ডম্যান। তবে শুরু থেকে বেনের মনে হচ্ছিল যে ক্যাট তাকে পুরো সত্যি বলছে না। তার আচরণ এবং কথাবার্তা দেখে বেনের সন্দেহ হয় যে এই নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে আরো কিছু গোপন তথ্য লুকিয়ে আছে, যা ক্যাট ইচ্ছা করেই লুকিয়ে রাখছে। এরপর তদন্ত শুরু করার জন্য বেন তাদের কাজ ভাগ করে নেয়। সে জ্যানেট রুইজকে পাঠায় পুলিশ বিভাগে ক্রিমিনাল রেকর্ড ব্যুরোতে, যাতে সে ফ্লিন্ট মার্কোর অতীত এবং তার ক্রিমিনাল কেসে যে সমস্ত রেকর্ড আছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। আর নিজে রওনা দেয় মার্কোর অ্যাপার্টমেন্টে, সেখানে কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখার জন্য। এদিকে শহরের অন্য প্রান্তে সিলভারম্যানের ডান হাত উইনস্টন তাকে সতর্ক করে দেয়। সে বলে তাদের নতুন ডিলারের সঙ্গে এখন দেখা করা ঠিক হবে না, কারণ পরিস্থিতি খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিন্তু সিলভারম্যান এই ওয়ার্নিংকে একেবারে গুরুত্ব দেয় না, বরং সে উল্টে উইনস্টনকে নতুন আদেশ দেয়। সে বলে ফ্লিন্ট মার্কোকে খুঁজে বের করো আর বেন র্যালিকেও আমার কাছে নিয়ে এসো। এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে সিলভারম্যান এখন শুধু মার্কোকেই খুঁজছে না, বরং বেন র্যালিও তার নজরে এসে গেছে। আর বেন যত এই রহস্যের গভীরে প্রবেশ করতে শুরু করেছে, তত সে বুঝতে পারছে যে ঘটনাগুলো সাধারণ কোনো নিখোঁজ ব্যক্তির কেস নয়, বরঞ্চ এর সঙ্গে জড়িয়ে আছে শহরের সবচেয়ে শক্তিশালী অপরাধ সাম্রাজ্য। পরদিন সকালে রবি রবার্টসন খুব আত্মবিশ্বাস নিয়ে দিন শুরু করে। সে ডেইলি বিগলে ফোন করে আর নিজের পুরনো চাকরিটা ফিরে পাওয়ার চেষ্টা করে। রবির দাবি ছিল সে এমন একটি তদন্তের পেছনে লেগেছে যা বহু বছরের মধ্যে সবচেয়ে বড় খবর হতে পারে। তাই সে মনে করছিল এই গল্পটা প্রকাশ করতে পারলে বিউগল তাকে আবার চাকরিতে নিয়ে নেবে। এদিকে বেন র্যালি পৌঁছে যায় ফ্লিন্ট মার্কোর অ্যাপার্টমেন্টে। সেখানে তল্লাশি চালানোর সময় সে একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটিতে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের মিউজ আর্গন অঞ্চলে একটি সেনাদলের সঙ্গে দাঁড়িয়ে আছে ফ্লিন্ট মার্কো। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই একই ছবিতে জিমি অ্যাডিসনও রয়েছে। এই দেখে বেন চমকে যায়, কারণ বেন নিজেও একজন যুদ্ধের অভিজ্ঞ সৈনিক এবং সেই যুদ্ধক্ষেত্রের নাম তার কাছেও অপরিচিত না। অর্থাৎ মার্কো এবং অ্যাডিসনের সম্পর্ক অনেক পুরনো, যা বর্তমান ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। ঠিক তখনই বেন বুঝতে পারে কেউ সে অ্যাপার্টমেন্টে ঢুকছে আর তাই সে তাড়াতাড়ি আলমারিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সেখানে দেখা যায় এখানে এসেছে উইনস্টন। সেও অ্যাপার্টমেন্ট তল্লাশি করতে শুরু করে। অন্যদিকে এনওয়াইপিডিতে জ্যানেট রুইজ নিজের মতো করে তদন্ত চালাচ্ছিল। সে পুলিশ বিভাগের কর্মচারী হ্যাংকে খুশি করার জন্য এক ব্যাগ ডোনাট নিয়ে যায় ছোট্ট ঘুষ হিসেবে। হ্যাংক তার জন্য ফ্লিন্ট মার্কোর ক্রিমিনাল রেকর্ড বের করে আনে আর সেখানে দেখা যায় মার্কো ব্রুকলিন এর একজন কুখ্যাত অপরাধী। বছরের পর বছর ধরে বিভিন্ন অপরাধে বহুবার গ্রেপ্তার করা হয়েছে তাকে। আর শুধু তাই নয়, সে দীর্ঘদিন ধরে সিলভারম্যানের গ্যাংয়ের একজন সদস্য হিসেবেও কাজ করেছে। আর এই তথ্য জানার পর জ্যানেট এবং বেন দুজনে একই সিদ্ধান্তে পৌঁছায় যে ক্যাট হার্ডি ইচ্ছাকৃতভাবেই তাদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল। অর্থাৎ ফ্লিন্ট মার্কো শুধু একজন নিখোঁজ বডিগার্ডই না, সে নিউ ইয়র্কের অন্যতম বড় অপরাধ চক্রের সঙ্গে গভীরভাবে জড়িত একজন মানুষ। এরপর বেন র্যালি আবার অ্যালকভ থিয়েটারে গিয়ে ক্যাট হার্ডির সঙ্গে দেখা করে। তার উদ্দেশ্য ছিল একটাই, এই কেস থেকে সরে দাঁড়ানো। কিন্তু যাওয়ার আগে সে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করতে চেয়েছিল। বেন সেই পুরনো সেনাদলের ছবিটি ক্যাটকে দেখায়, যেখানে ফ্লিন্ট মার্কো এবং জিমি অ্যাডিসন একসঙ্গে দাঁড়িয়েছিল। ছবি দেখে ইশারা করে সে জিজ্ঞেস করে, এই লোকটাকে চেনো? জিমি অ্যাডিসন। ক্যাট কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা নেড়ে জানায় যে সে অ্যাডিসনকে কখনো দেখেনি। সাথে সে জানায় অ্যালকভ থিয়েটারের দলিল তার নামে থাকলেও প্রকৃত মালিক কিন্তু সিলভারম্যান। অর্থাৎ কাগজে কলমে থিয়েটারটি ক্যাটের হলেও বাস্তবে এটি সিলভারম্যানের সম্পত্তি। ক্যাট আরো বলে যে ফ্লিন্ট মার্কো শুধু তার নিরাপত্তার জন্য নয়, সিলভারম্যানের এই রাজত্বকে রক্ষা করার জন্য কাজ করছে। প্রথমে সে কেস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল পুরো ঘটনার পেছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। তবে সে জানতো না যে দূর থেকে ফ্লিন্ট মার্কো তাদের ওপর নজর রেখেছিল। এদিকে সিলভারম্যানও বসেছিল না। সে তার দুই সাথী পেরি
এডি আর পাজকে পাঠায় বেনকে ধরে আনার জন্য। আর তারা সরাসরি বেনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল তাকে জোর করে সিলভারম্যানের সামনে হাজির করা, কিন্তু বেন কোনোভাবে তাদের হাত থেকে এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সে উপস্থিত হয় মেয়র অ্যালফ্রেড মরিসের সমাবেশে। সেখানে তার দেখা হয় রবি রবার্টসনের সঙ্গে। বেন তাকে সতর্ক করে দেয়। সে বলে জিমি অ্যাডিসনের তদন্ত থেকে দূরে থাকাই ভালো, কারণ এই গল্পের সঙ্গে এমন মানুষ জড়িয়ে আছে যাদের সঙ্গে ঝামেলায় জড়ানো বিপজ্জনক। কিন্তু রবি পিছু হটার মানুষ নয়। সে বেনকে উল্টো মনে করিয়ে দেয় যে শহরের মানুষদের এখন একজন নায়কের দরকার। আর সে আবারও বেনকে দ্য স্পাইডারের পরিচয়ে ফিরে আসার কথা বলে এবং সিলভারম্যানের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলে। বেন আবারও মানা করে, তবে বেনের কথা না শুনে রবি নিজের তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে সে শহরে সেই বস্তির এলাকায় ফিরে যায় যেখানে তার শৈশব কেটেছিল। সেখানে সে ভেরা অ্যাডিসনকে খুঁজতে শুরু করে, যে আসলে জিমি অ্যাডিসনের স্ত্রী। কিন্তু সেখানে তাকে খুঁজতে গিয়ে তার দেখা হয় লনি লিঙ্কনের সঙ্গে। লনি এখানে জানতে পারে যে জিমি অ্যাডিসন মারা গেছে। আর সব শুনে লনি রবিকে একটি গুরুত্বপূর্ণ সূত্র দেয়। সে তাকে জিওফ্রে হোটেলের কথা বলে আর সেখানে ভেরা অ্যাডিসনের রুমের কথাও জানায় এবং বলে যদি সে জানতে চায় অ্যাডিসনকে আসলে কে ভাড়া করেছিল সিলভারম্যানকে মারার জন্য, তাহলে সেখান থেকে সে উত্তর পাবে। এদিকে সিলভারম্যানের লোকজন সরাসরি জ্যানেট রুইজের কাছে পৌঁছে যায় এবং তাকে ভয় দেখায় এবং মেরে ফেলারও হুমকি দেয়। আর সে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে বেন রাইলির অফিসের এই চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বেনও বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর এখন শুধু একজন প্রাইভেট ইনভেস্টিগেটর এই সমস্যার সমাধান করতে পারবে না। ফলে বহু বছর পর সে আবার দ্য স্পাইডার হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আর তাই সে নিজের পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে যায় যেখানে এখন অন্য কেউ বসবাস করছিল। সেখানে সে প্লাম্বার সেজে প্রবেশ করে আর দেওয়ালের ভেতরে বহু বছর আগে লুকিয়ে রাখা তার পুরনো স্পাইডার স্যুট বের করে আনে। রুবি উইলিয়ামসের মৃত্যুর পর যে পরিচয়কে সে ত্যাগ করেছিল সেই পরিচয়ই এখন আবার ফিরে আসছে। এদিকে রবি রবার্টসন তার তদন্ত চালিয়ে যেতে থাকে। সে অবশেষে মিসেস অ্যাডিসনের সঙ্গে দেখা করে, কিন্তু সেই সাক্ষাৎ খুব একটা লাভজনক হয় না। রবি অবাক হয়ে লক্ষ্য করে যে স্বামীর মৃত্যুতেও ভেড়ার মধ্যে কোনো আবেগ বা দুঃখের ছাপই নেই। সে পুরো বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না। আর তাই জিমি অ্যাডিসন সম্পর্কেও রবি তার কাছ থেকে কোনো কাজে লাগার মতো তথ্যই পায় না। তবে এর আগে লনি লিঙ্কন তাকে একটি অদ্ভুত বিষয় বলেছিল। লনির মতে ভেড়া হোটেলে থাকার সময় জলের মতন টাকা খরচ করছিল, যেন হঠাৎ করে তার কাছে অনেক টাকা চলে এসেছে। আর এই তথ্য রবির মনে নতুন সন্দেহ তৈরি করে। এদিকে লনি লিঙ্কনও নিজের তদন্তে নেমে পড়েছে। সে একটি পরিত্যক্ত থিয়েটারে গিয়ে ফ্লিন্ট মার্কোর সঙ্গে দেখা করে। সেখানে সে মার্কোকে জানায় যে জিমি অ্যাডিসন মারা গেছে। আর এই খবরটা শুনে মার্কো বিচলিত হয়ে পড়ে, কারণ অ্যাডিসন ছিল তার বহু বছরের পুরনো পরিচিত। তাদের এই কথাবার্তার সময় আর একটি বিষয় সামনে আসে। লনি এবং মার্কো দুজনের কাছে সুপার পাওয়ার আছে আর সেই পাওয়ার ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর তাদের শরীরে এই যে পরিবর্তন ঘটছে আর এই পরিবর্তন দিন দিন আরো খারাপ হচ্ছে। আর এই কারণেই লনি মার্কোকে একটি প্রস্তাব দেয়। সে বলে যদি মার্কোর কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে সে তার সঙ্গে থাকতে পারবে। আর এইভাবে দুই বন্ধু আবার একত্রিত হয়। অন্যদিকে উইনস্টোন স্মাগলারদের সঙ্গে যোগাযোগ করে এবং নিশ্চিন্ত হয় যে অ্যালকোহলের চালান এসে পৌঁছেছে। এরপর সে সিলভারম্যানকে সেখানে আসতে বলে। আর সিলভারম্যান যখন গাড়িতে করে ডকের দিকে যাচ্ছিল তখন দ্য স্পাইডার সেখানে এসে তার উপর হামলা চালায়। সে সিলভারম্যানের সঙ্গে থাকা গুন্ডাদের হারিয়ে সরাসরি সিলভারম্যানের গাড়িতে ঢুকে পড়ে। সেখানে সে সিলভারম্যানকে সতর্ক করে দেয় যে বেন রাইলি এবং জ্যানেট রুইজের পেছনে লোক লাগানো বন্ধ করে দাও, নইলে সে তাকে মেরে ফেলবে। সেই রাতেই রবি রবার্টসন বেনকে জানায় যে পুলিশ আসলে সেই ডকে সিলভারম্যানকেই ধরার জন্য ফান পেতেছিল, তবে তারা জানতো না যে দ্য স্পাইডারের হস্তক্ষেপের কারণে সেই প্ল্যান ভেস্তে যাবে। পরের দিন বেন রাইলির অফিসে রবি রবার্টসন ফ্লিন্ট মার্কোর অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া প্রথম বিশ্বযুদ্ধের ছবিতে লনি লিঙ্কনকে দেখে চিনতে পেরে যায়, কারণ আগের দিন জিমি অ্যাডিসনের সম্পর্কে তদন্ত করার সময় রবির সঙ্গে তার আলাপ হয়েছিল। তাই ছবিতে তাকে দেখে রবি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে লনির সঙ্গে অ্যাডিসন এবং মার্কো দুজনই আছে, মানে এদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। আর এই রহস্যের সত্যতা খুঁজে বের করার জন্য রবি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে বেন একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে, কারণ লনি লিঙ্কন ব্ল্যাক আর মিউজার্গান অভিযানের সময় মার্কিন সেনাবাহিনীতে রং হিসেবে আলাদা ইউনিট করা হয়েছিল। আর তাই সেই হিসেবে লনি, মার্কো এবং অ্যাডিসনের একই ইউনিটে থাকার কথা নয়। তাই বেন জ্যানেট রুইজকে খোঁজ নিতে বলে যে তারা তিনজন কখনো যুদ্ধবন্দী হয়েছিল কিনা, কারণ যুদ্ধের সময় যাদের বন্দী করা হয় সেই সব সৈনিকদের একসঙ্গে রাখা হয়। এই আলোচনা তারা করছিল আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় সিলভারম্যান স্বয়ং। সেভেনের জন্য একটি নতুন কাজ নিয়ে এসেছে। সিলভারম্যানের বিশ্বাস তার অর্গানাইজেশনের ভেতরে একজন বিশ্বাসঘাতক আছে যে জিমি অ্যাডিসনকে ভাড়া করেছিল তার প্রাসাদে আগুন লাগানোর জন্য। আর এখন সে চায় বেন সেই ব্যক্তিকে খুঁজে বের করুক। আর তার সন্দেহ একজনের উপর বেশি রয়েছে, আর সে হচ্ছে ফ্লিন্ট মার্কো, কারণ মার্কো কোনো কারণ ছাড়াই হঠাৎ উধাও হয়ে গেছে। এরপর সিলভারম্যান বেনকে অ্যাডভান্স দিয়ে চলে যায়
যায়। এখানে বেন খেয়াল করে যে সিলভারম্যানের দেওয়া নোটগুলোর ওপর একটি বিশেষ চিহ্ন রাখা আছে। এরপর সে জেনেটের দেওয়া নোটগুলো চেক করে আর তাতেও চিহ্ন আছে, কিন্তু সেটা আলাদা জায়গায়, যার মানে সিলভারম্যান যাদেরকে টাকা দেয় তাদের জন্য একটি চিহ্ন নোটে বানিয়ে রাখে। এরপর ডকে সিলভারম্যানের স্মাগলিং হওয়া রেডের তদন্ত করতে যায় বেন র্যালি। পিবিএ অফিসার এম ব্যাটানিকের পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি পুলিশদেরকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে সে জানতে পারে এই রেডের খবর পুলিশকে দিয়েছিল মেয়র আলফ্রেড মরিস। এদিকে রবি রবার্টসন আবার সেই বস্তিতে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে পুলিশ সেখানে এসে রেড মেরেছে, ফলে চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। আর সেই সময় ফ্লিন্ট মার্কো লনি লিঙ্কন পুলিশদের ওপর হামলা চালায়। রবি এই পুরো ঘটনাটির ছবি তুলতে থাকে, কারণ লনি ও ফ্লিন্ট দুজনেই নিজের সুপার পাওয়ার ব্যবহার করতে শুরু করেছে এখানে। অন্যদিকে জ্যানেট রুইজ পেনকে মিস্টার কার্মেডির ঠিকানা এনে দেয়। এরপর কার্মেডির সঙ্গে দেখা হলে সে স্বীকার করে যে তাড়াতাড়ি টাকা ইনকাম করার লোভে সে সেই কাজটি করেছিল। তার প্ল্যান ছিল হয় ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করবে, নইলে নিউজ পেপারওয়ালাদের বিক্রি করে দেবে। আর সে আরো জানায় ওই সাক্ষাতের খবর সে একটি সূত্রের মাধ্যমে পেয়েছিল। এদিকে বেন বুঝতে পারে যে সিলভারম্যানের লোকজন তাকে ফলো করছে, তবুও সে ক্যাট হার্ডির সঙ্গে দেখা করতে চায়। সেখানে এসে বেন জানায় যে আপাতত সে ফ্লিন্ট মার্কোর নিখোঁজ হওয়ার কেসটি থামিয়ে রেখেছে, কারণ এখন সে সিলভারম্যানের হয়ে কাজ করছে। আর এরপর সে সরাসরি ক্যাটকে প্রশ্ন করে মার্কোই কি সে বিশ্বাসঘাতক যাকে সিলভারম্যান খুঁজছে, যা শুনে ক্যাট সঙ্গে সঙ্গে অস্বীকার করে। আর সে জানায় মার্কো এমন কিচ্ছু করেনি, বরং সে বেনকে সতর্ক করে দেয় সিলভারম্যানকে হালকাভাবে নিও না, ওর কাছাকাছি থাকলে খুব সাবধানে থেকো। ক্যাটের কথায় স্পষ্ট বোঝা যায় সিলভারম্যান সম্পর্কে এমন কিছু আছে যা বেন এখনো জানে না। এরপর বেন র্যালি দেখা করে উইনস্টোন এবং জিওর সঙ্গে। তারা দুজনই মরিয়া হয়ে সে বিশ্বাসঘাতককে খুঁজছে যে সিলভারম্যানের বিরুদ্ধে কাজ করছে। বেন তাদের বলে যদি তদন্তে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সে পায় তাহলে সে অবশ্যই তাদের জানাবে, কিন্তু তার জন্য তাকে টাকা দিতে হবে। তখন উইনস্টোন তাকে একটি নোট দেয়, আর সেটা নেবার পর বেন আবারও একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। তার হাতে দেওয়া নোটটির ওপরও সিলভারম্যানের সে বিশেষ চিহ্ন রয়েছে, কিন্তু সেটা তাকে দেওয়া নোট বা ক্যাটের কাছে পাওয়া নোটের কাছে না, বরঞ্চ অন্য জায়গায়। এরপর অফিসে ফিরে বেনের সঙ্গে দেখা হয় রবি রবার্টসনের। রবি তাকে বস্তি এলাকায় ঘটে যাওয়া ঘটনার কথা জানায় এবং বলে যে এখন সে ফ্লিন্ট মার্কোর লোকেশন জানে। আর শুধু তাই নয়, সে আরো জেনেছে যে লনি লিঙ্কনের কাছেও সুপার পাওয়ার আছে। এদিকে জ্যানেট রুইজ তদন্ত করে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য বের করে। সে জানতে পারে যে ফ্লিন্ট মার্কো, লনি লিঙ্কন এবং জিমি অ্যাডিসন তিনজনই এক সময় এই একই ক্যাম্পে বন্দী ছিল। আর সব তথ্য একসঙ্গে মিলিয়ে বেন একটি সিদ্ধান্তে পৌঁছায়। তার ধারণা ক্যাট হার্ডি হচ্ছে আসল বিশ্বাসঘাতক, কারণ তার সঙ্গে মেয়র আলফ্রেড মরিসের যোগাযোগ ছিল। আর তাদের গোপন সাক্ষাতের পরই মরিস পুলিশ অভিযান চালিয়েছিল। আর অন্যদিকে ক্যাটের সাথে ফ্লিন্ট মার্কোর সম্পর্ক আছে, আর মার্কো আবার জিমি অ্যাডিসনের পুরনো বন্ধুও। এই সব সূত্র একত্র করে বেন বুঝতে পারে এই পুরো ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে ক্যাট হার্ডি নিজেই। তবে সে চায় না যে সিলভারম্যান এখনই এই তথ্য জেনে যাক। এই কারণে বেন ভেরা অ্যাডিসনের হোটেল রুম নাম্বারটি জেনে নেয় রবির কাছ থেকে, আর তার সঙ্গে দেখা করে। সেখানে গিয়ে সে পরামর্শ দেয় যে ভেরার জন্য শহর ছেড়ে চলে যাওয়াই সবচেয়ে নিরাপদ হবে, কিন্তু ভেরা এতে রাজি হয় না, কারণ সে সরাসরি $1000 দাবি করে আর হুমকি দেয় টাকা না পেলে সে নিজেই গিয়ে সিলভারম্যানকে সব সত্যি বলে দেবে। তখন বেন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত বেন অনিচ্ছা সত্ত্বেও তার দাবিতে রাজি হয়ে যায়। এরপর বেন সিলভারম্যানের পেন্ট হাউসে গিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতককে নিয়ে আলোচনা করে, আর সেখান থেকে বের হওয়ার আগে সে লুকিয়ে বারান্দার দরজায় জাল লাগিয়ে দেয়, যাতে পরে বাইরে থেকে সহজেই সেটা খোলা যায়। এদিকে রবি রবার্টসন নিজের তোলা ছবিগুলো নিয়ে ডেইলি বিগলের সম্পাদক হাওয়ার্ড ওয়াল্টার্সের কাছে যায়, আর সে আবার নিজের চাকরি ফিরে পেতে চায়। ওয়াল্টার্স ছবিগুলো দেখে মুগ্ধ হয় এবং তাকে সেটার জন্য গল্প লেখার অনুমতি দেয়। তবে পুরোপুরি চাকরিতে ফিরিয়ে নিতে সে এখনো রাজি হয় না। এতে রবি বেশ হতাশী হয়ে পড়ে। সেই রাতেই বেন আবার দ্য স্পাইডার সেজে সিলভারম্যানের পেন্ট হাউসে ফিরে আসে, আর আগে থেকে জাল লাগিয়ে রাখা বারান্দার পথ ব্যবহার করে সে ভেতরে ঢুকে পড়ে এবং সিলভারম্যানের লকার খোলার চেষ্টা করে। এদিকে বেনের সেই বন্ধু ফ্র্যাঙ্কি একটি গুরুত্বপূর্ণ কাজ করে। সে বেন র্যালি ছদ্মবেশ ধারণ করে, যাতে বেনের অ্যাপার্টমেন্টের ওপর নজর রাখা গ্যাংয়ের সদস্যরা মনে করে যে বেন এখনো সেখানেই আছে। ফলে বিনা টেনশনে স্পাইডার নিজের কাজটি খুব সহজেই করতে পারবে। এদিকে ফ্লিন্ট মার্কো আবার ক্যাট হার্ডের কাছে ফিরে আসে। সে আশা করেছিল হয়তো তারা আবার আগের মতো একসঙ্গে থাকতে পারবে, কিন্তু তার শারীরিক অবস্থা আবার দ্রুত খারাপ হতে শুরু করে। নিজের শরীরের এই অবস্থার বাস্তবকে মেনে নিতে না পেরে মার্কো রেগে ওঠে এবং ক্যাটের কাছ থেকে চলে যায়। ক্যাট তাকে বোঝানোর চেষ্টা করে যে নিশ্চয়ই কোনো না কোনো চিকিৎসা বা সমাধান আছে, কিন্তু মার্কো তখন এই সব কিছু শুনতে রাজি না। এদিকে ডেইলি বিগল অবশেষে রবি রবার্টসনের লেখা সেই খবরটি প্রকাশ করে ফেলে, কিন্তু গল্পটিকে এমনভাবে উপস্থাপন করে যেন লনি লিঙ্কন এবং ফ্লিন্ট মার্কো দুইজনই হচ্ছে ভয়ঙ্কর মনস্টার। আর এই বিকৃত উপস্থাপনা দেখে রবি নিজেও ভীষণ বিরক্ত হয়।
সে জ্যানেট রুইজের কাছে এই নিয়ে কথা বলে। সে বলে যে তার আসল খবরের অর্থই পাল্টে দেওয়া হয়েছে। অন্যদিকে বেন রাইলি প্রতিশ্রুতি অনুযায়ী ভেরা এডিসনকে $1000 দিয়ে দেয়। তার উদ্দেশ্য ছিল ভেরা যেন সেই টাকা নিয়ে শহর ছেড়ে নিরাপদে চলে যেতে পারে, কিন্তু দূর থেকে পুরো ঘটনাটা লক্ষ্য করছিল উইনস্টন এবং জিও। এরপর বেন ক্যাট হার্ডির সঙ্গে দেখা করার চেষ্টা করে, কিন্তু তার আগে মেয়র আলফ্রেড মরিস তাকে আটকে দেয়। মরিস বেনকে বলে যদি তার কখনো দ্য স্পাইডারের সঙ্গে যোগাযোগ হয় তাহলে সে যেন সিলভারম্যানের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাকে জানায়। পরে ফ্র্যাঙ্কি, যে ক্যাটের ওপর নজর রাখছিল, সে এসে বেনকে জানায় যে ক্যাট পেনসিলভেনিয়া স্টেশনে গেছে। আসলে সে এই শহর ছেড়ে চলে যাচ্ছিল, আর তাই বেন দ্রুত সেখানে পৌঁছায়। তবে সে একটু দেরি করেই পৌঁছায়, আর সেখানে গিয়ে বেন সরাসরি ক্যাটকে অভিযুক্ত করে। সে জানতে চায় জিমি অ্যাডিসনকে কি ক্যাটই ভাড়া করেছিল, আর মেয়র মরিসকে তথ্য কি সেই দিয়েছিল। আর এই নিয়ে তাদের মধ্যে খুব তর্ক শুরু হয়ে যায়, কিন্তু সেই তর্ক বেশিক্ষণ চলতে পারে না, কারণ ঠিক তখনই সেখানে হাজির হয় উইনস্টন এবং জিও। তারা ইতিমধ্যে ভেরা এডিসনের কাছ থেকে জোর করে সব তথ্য আদায় করে ফেলেছে। এরপর তারা বেন এবং ক্যাট দুজনকে কিডন্যাপ করে, আর তাদের নিয়ে যাওয়া হয় জঙ্গলের ভেতরে সিলভারম্যানের কাছে। আর সেখানে পৌঁছে তারা দেখে আগেই থেকে একটি কবর খুঁড়ে রাখা হয়েছে, অর্থাৎ সিলভারম্যানের উদ্দেশ্য ছিল স্পষ্ট, আজ হয়তো কেউ এখান থেকে আর জীবিত ফিরে যেতে পারবে না। সেখানে দাঁড়িয়ে ক্যাট সব অভিযোগ অস্বীকার করে। সে বারবার বলে যে সে কোনো বিশ্বাসঘাতক নয়। তখন উইনস্টন প্রমাণ হিসেবে সেই $1000 দেখায়, যা বেন ভেরা এডিসনকে দিয়েছিল। তার দাবি এই টাকাই ছিল এডিসনের অঙ্গি সংযোগের কাজের পারিশ্রমিক। কিন্তু এখানেই তার প্ল্যানটি নষ্ট হয়, কারণ সিলভারম্যান সেই নোটগুলোর দিকে তাকিয়ে বুঝে যায় এগুলো সেই টাকা যেগুলো সে উইনস্টনকে নিজের পারিশ্রমিক হিসেবে দিয়েছিল, কারণ সেই নোটের ওপর ছিল তার নিজের বিশেষ চিহ্ন। অর্থাৎ এই টাকা এসেছে সিলভারম্যানের ব্যক্তিগত ভল্ট থেকেই, যে ভল্টে আগের রাতে স্পাইডার ঢুকে টাকা চুরি করেছিল। আর বেন সেই টাকাতে উইনস্টনের দেওয়া টাকার মতনই চিহ্ন বানিয়ে ফেলে। ফলে মুহূর্তের মধ্যে সিলভারম্যান পুরো বিষয়টা বুঝে ফেলে, আর সে বুঝে যায় যে আসল বিশ্বাসঘাতক কিন্তু ক্যাট নয়, বরং পুরো ঘটনাটা নিজের সুবিধা মতো ঘটানোর চেষ্টা করছিল উইনস্টন। বেনের এই ট্রিক কাজ করে ফেলে, আর সিলভারম্যান সেই ট্র্যাকে ফেঁসে যায়। আর সে সময় নষ্ট না করে সেখানেই উইনস্টন এবং জিও দুজনকে হত্যা করে ফেলে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।